স্বাগতম টাইমলাইন সময়রেখা চ্যানেলে, যেখানে ইতিহাসের ধুলোমাখা পাতাগুলো আমরা নতুন করে উপস্থাপন করি। আজ আমরা ফিরে যাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই যুগে, যখন বাংলাদেশের আকাশে তৎকালীন বাংলা অঞ্চলে হাজারো যুদ্ধবিমানের গর্জন শোনা যেত। 1942 সালে তেজগাঁওয়ের মাটিতে ল্যান্ড করেছে মার্কিন B-29 বিমান, যা চীনের যুদ্ধক্ষেত্রে সরবরাহ নিয়ে যাবে। কিন্তু এই বিমানগুলো কিভাবে এত দূর থেকে এই ছোট উপমহাদেশে পৌঁছালো? আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব বিশ্বযুদ্ধের আজ কিভাবে বাংলাদেশের প্রতিটি বিমানবন্দরে পৌঁছালো এবং কেন এই অঞ্চল যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হয়ে উঠল। চলুন সময়ের রেখায় এগিয়ে যাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 সালে শুরু হওয়ার সাথে সাথেই জাপানি সাম্রাজ্যবাদী বাহিনী দক্ষিণ পূর্ব এশিয়ায় অগ্রসর হয়। 1941 সালে পার্ল হারবার হামলার পর ব্রিটিশ উপনিবেশিক শাসনের অধীনে থাকা বাংলা অঞ্চল বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের অংশ একটি কৌশলগত স্থান হয়ে ওঠে। জাপানরা বার্মা বা মায়ানমার দখল করে চীনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে চায়। তাই অ্যালায়েন্ড ফোর্স ব্রিটিশ, মার্কিন এবং চীনা এই অঞ্চলে একটি শক্তিশালী বিমান নেটওয়ার্ক গড়ে তোলে। বাংলাদেশে প্রথম বিমানবন্দরগুলো নির্মাণ হয় 1940-এর দশকের শুরুতে। ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স RAF এবং পরবর্তী মার্কিন আর্মি এয়ারফোর্স USAAF এই কাজে নামে। উদাহরণস্বরূপ ঢাকার তেজগাঁও বিমানবন্দর 1942 সালে একটি গুরুত্বপূর্ণ স্টেজিং বেস হয়, যেখানে হাজারো বিমান ল্যান্ড করে। চট্টগ্রামের পতেঙ্গা, বর্তমান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর 1940 সালে নির্মিত হয়, যা বার্মা অভিযানের জন্য পরিবহনের হাব ছিল। উত্তরাঞ্চলে লালমনিরহাট, সৈয়দপুর এবং কুমিল্লার মতো ছোট ঘাঁটিগুলো দ্রুত তৈরি করা হয়, যাতে স্থানীয় শ্রমিকরা ময়লা কাটা এবং রানওয়ে তৈরিতে সাহায্য করে। এই বিমানবন্দরগুলো শুধু ল্যান্ডিংয়ের জন্য নয়, দ্য হাম্প নামক বিখ্যাত এয়ার রুটের অংশ ছিল, যা হিমালয় পেরিয়ে চীনে সরবরাহ পাঠাত। দুর্ভাগ্যবশত 1942 সালে জাপানি বিমানের বোমা হামলায় পতেঙ্গা বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এটি যুদ্ধের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এবার আসল প্রশ্ন, এত বিমান কিভাবে এই দূরবর্তী অঞ্চলে এলো? যুদ্ধের সময় ব্রিটিশ এবং মার্কিন বিমানগুলো, যেমন B-24 লিবারেটর বোম্বার, C-46 কমান্ডো পরিবহন বিমান, স্পিটফায়ার ফাইটার, প্রধানত দীর্ঘ পথের উড়ান এবং সমুদ্রে পথে আসত। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিমানগুলো আফ্রিকা, মধ্যপ্রাচ্যের পথে ভারতে প্রবেশ করত। উদাহরণস্বরূপ USAAF এর 462 বোম্বার্ডমেন্ট গ্রুপে B-29 সুপার ফোরটেস্ট বিমানগুলো ফ্লোরিডা থেকে ব্রাজিল, আফ্রিকা, মরক্কো, মিশর এবং কারাচির রুটে আসত। এটি প্রায় 3 সপ্তাহের যাত্রা, যাতে পাইলটরা বিভিন্ন আবহাওয়া এবং ইঞ্জিনের সমস্যার মুখোমুখি হতো। অনেক ক্ষেত্রে বিমানগুলো আংশিকভাবে ভেঙে জাহাজে লোড করা হতো। কলকাতা বা চট্টগ্রামের বন্দরে পৌঁছে স্থানীয় ইঞ্জিনিয়াররা এগুলো অ্যাসেম্বল করত, তারপর উড়িয়ে তেজগাঁও বা 2000-এর মতো ঘাঁটিতে নিয়ে যেত। ব্রিটিশ RAF এর বিমানগুলো ইংল্যান্ড থেকে ভারতের পথে আসত। কখনো কখনো আফ্রিকার মাধ্যমে দ্য হাম্প রুটে বিমানগুলো আসাম, বাংলা থেকে চীনে যেত, কিন্তু নতুন সরবরাহ মুম্বাই বা করাচির মাধ্যমে আসত। এই রুটে হাজারো পাইলট মারা যায়। BBC এর মতে হিমালয়ের কঠিন পথে 600টিরও বেশি মার্কিন বিমান ক্র্যাশ হয়। বাংলাদেশের এই বিমানবন্দরগুলো যুদ্ধের ঘাঁটি ছিল না, এটি ছিল চীনকে সাহায্য পাঠানোর দরজা। বাংলাদেশের বিমানবন্দরগুলো যুদ্ধে কী ভূমিকা পালন করল? তেজগাঁও ছিল USAAF এর বোম্বিং মিশনের কেন্দ্র, যেখানে B-24 বিমান জাপানি লক্ষ্যবস্তুকে আঘাত হানত। চট্টগ্রামের পতেঙ্গা থেকে C-46 বিমান বার্মায় সৈন্য পৌঁছে দিত। উত্তরের লালমনিরহাট এবং সৈয়দপুর ছিল ফাইটার প্লেনের ঘাঁটি।
যা জাপানি বিমান থেকে রক্ষা করত। কুমিল্লা এবং দোহাজারির মতো ঘাঁটিগুলো কমব্যাট অপারেশনের জন্য ব্যবহৃত হতো, যেখানে হাজারো শ্রমিক যুদ্ধের অংশ হয়ে ওঠে। যুদ্ধ শেষে এই বিমানগুলো সিভিলিয়ান ব্যবহারে পরিণত হয়। তেজগাঁও আজকের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তি। কিন্তু এই ইতিহাসে লুকিয়ে আছে বাংলাদেশের অজানা যুদ্ধ কাহিনী, যা আজও আমাদের শেখায় যে ইতিহাস কিভাবে ভৌগোলিক অবস্থানকে যুদ্ধের কেন্দ্রবিন্দু বানায়। এই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাংলাদেশের বিমানবন্দরের অবিস্মরণীয় গল্প। একটি উপমহাদেশ কিভাবে বিশ্বযুদ্ধের অংশ হয়ে উঠল। টাইমলাইন সময়রেখা চ্যানেলে আমরা এমনই ইতিহাসের রেখা তুলে ধরব, যাতে আপনারা জানতে পারেন অজানা কাহিনী। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে আপনার চিন্তা শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন, যাতে পরবর্তী ডকুমেন্টারি মিস না হয়। সময়ের রেখায় থাকুন। ধন্যবাদ।